যাদের বাসায় আসলে প্রচুর পরিমাণ ডিভাইস এবং যারা চাচ্ছেন যে ৪৫০০ টাকার আশেপাশে একটা ভালো পাওয়ারফুল রাউটার, একটা হ্যান্ডসাম রাউটার, দেখতে ভালো, রেঞ্জটাও যথেষ্ট ভালো পাবেন, তারা আজকের ভিডিওতে একটু বিশেষ মনোযোগ দেন। এর কারণ হচ্ছে আমার হাতে এই মুহূর্তে আছে Cudy WR2100 AC2100 সিরিজের একটি ওয়াইফাই রাউটার। প্রথমেই ধন্যবাদ জানাবো গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডকে আমাদের কাছে এই রিভিউ ইউনিটটি পাঠিয়ে আজকের রিভিউতে সহায়তা প্রদান করার জন্য। এই হচ্ছে ওভারঅল প্যাকেজ। আনবক্সিং করার সঙ্গে সঙ্গে কিছু ম্যানুয়াল পেয়ে যাবেন। এরপরে হচ্ছে রাউটারের বডিতেই বেশ কিছু স্পেশালিটি আছে, আবার বেশ কিছু লিমিটেশনস আছে, তো এগুলো নিয়ে একটু পরে আমি কথা বলতেছি। বক্সের মধ্যে আরও পাবেন আপনারা 12 ভোল্ট 1.5 এম্পিয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং RJ45 এর একটি প্যাচ কর্ড। প্রথমে ওয়াইফাই রাউটারের চেহারা সুরত নিয়ে যদি বলতে চাই, তাহলে এটা হচ্ছে একেবারে ম্যাট ব্ল্যাক, দেখতে বেশ হ্যান্ডসাম, সলিড বিল্ড কোয়ালিটি এবং প্লাস্টিকের বিল্ড। পুরোটাই হচ্ছে একদম ম্যাট ব্ল্যাক, আর ব্ল্যাকের মধ্যে ম্যাটের এই যে ব্যাপারটা এই রাউটারের মধ্যে একটুখানি ভিন্ন। আপনার কাছে বডির উপরের দিকটা দেখতে ভেলভেটের মতো মনে হবে, অর্থাৎ মখমল টাইপ কিছু। শুধু দেখতে না, আপনি যখন বডির উপরে এইভাবে হাত বোলাবেন তখন আপনার কাছে একই রকমই ফিল হবে। এবং এই ভেলভেট টাইপের যে অপশনটা, এটার দুইটা দিক আছে, একটা হচ্ছে ভালো দিক, একটা হচ্ছে খারাপ দিক। তো বেটার যে সাইডটা সেটা হচ্ছে দেখতে বেশ প্রিমিয়াম লাগে, কোনো ধরনের কোনো আলো আসলে সারফেস থেকে একেবারেই রিফ্লেক্ট হয় না, যার কারণে একদম সলিড কোল ব্ল্যাক লাগে দেখতে। আর অসুবিধার দিকটা হচ্ছে ট্রেডিশনাল ম্যাট ব্ল্যাক বলতে আমরা যেটা বুঝি, হাতের ছাপ পড়বে না বা স্ক্র্যাচ পড়বে না, তার থেকে খানিকটা আলাদা। এটার উপরটাতে আপনি যদি ময়লা হাত দিয়ে বেশি ধরাধরি করেন তাহলে হাতের ছাপ এবং ময়লার দাগ দুইটাই পড়বে, তবে হালকা আঘাতে বা নখের আঁচড়ে এটার উপরে কোনো স্ক্র্যাচ পড়বে না। সুতরাং আপনি যদি একটু যত্ন সহকারে ইউজ করেন তাহলে আশা করি অনেক দিন পর্যন্ত এটার সৌন্দর্যকে আপনি একইভাবে ধরে রাখতে পারবেন। হাওয়েভার মাঝখানের এই জায়গাটাতে একটা দেখেন নচের মতো আছে, এটা অ্যাকচুয়ালি নচ না, এটা আপনার আলাদা একটা প্লেটের মতো বসানো, উপর থেকে বেশ খানিকটা নিচ পর্যন্ত, এবং এই প্লেটের উপরে আপনার কিউডি ব্র্যান্ডিং করা আছে। আর প্লেটের যে কালার সেটা তো আপনারা দেখতেই পারতেছেন, সিলভার। আর মাঝখানের যে কিউডি ব্র্যান্ডিংটা করা আছে তার ঠিক নিচেই থাকবে একটা লাইট ইন্ডিকেটর। আর এয়ার ভেন্টিলেশনগুলো ইফেক্টিভলি বডির একদম নিচের দিকে এবং চারপাশ ঘুরিয়ে এভাবে বসানো আছে। এখানে 5 dBi করে 4টা ফিক্সড ওমনি ডিরেকশনাল এন্টিনা আছে। তার মধ্যে দুইটা হচ্ছে 2.4 GHz-এর জন্য আর দুইটা হচ্ছে 5 GHz-এর জন্য। ইথারনেট পোর্টের সংখ্যা দেখেন 5টা, এবং এগুলো রাউটারের যেখানে থাকার কথা সেখানে আছে, অর্থাৎ পিছনের দিকে। এদের মধ্যে ব্লু কালারের যেটা দেখতেছেন এটা হচ্ছে 1 পোর্ট, আর হলুদ কালারের যে 4টা পোর্ট দেখতেছেন এগুলো হচ্ছে ল্যান পোর্ট। এখন এই ল্যান পোর্ট এবং এই 1 পোর্ট সবগুলোই কিন্তু আপনার 1000 Mbps-এর, অর্থাৎ গিগাবিট। আর বাটন থাকতেছে দুইটা, একটা হচ্ছে WPS-এর জন্য আর একটা হচ্ছে রিসেট। এখন ডুয়েল ব্যান্ডের একদম চিরাচরিত নিয়ম অনুসারে এই রাউটারে আপনার দুইটা ফ্রিকোয়েন্সি থাকবে, একটা 2.4 GHz-এর আর একটা 5 GHz-এর। 2.4 GHz-এর যে ফ্রিকোয়েন্সি, আপনারা সেখানে যে ডিভাইসগুলো কানেক্ট করবেন সেগুলো আর 10টা ডুয়েল ব্যান্ড রাউটারের মতোই 300 Mbps-এর একটা ব্যান্ডউইথ ইউজ করতে পারবে, যেটা কিনা একেবারেই অর্ডিনারি এবং ছোট। বাট 5 GHz ফ্রিকোয়েন্সিতে আপনারা যে ওয়াইফাই ডিভাইসগুলো কানেক্ট করবেন সেগুলো এই রাউটারের সঙ্গে 1733 Mbps-এর একটা বিশাল ব্যান্ডউইথ পাবে। আর এই যে 1733 Mbps-এর যে ব্যান্ডউইথ, এটা কিন্তু গিগাবিট ব্যান্ডউইথ, অর্থাৎ আপনি যদি এটাকে জিবিপিএস-এ কনভার্ট করেন 1.7 Gbps। সুতরাং এই রাউটার একটা পিওর গিগাবিট রাউটার, কারণ এটা ল্যান পোর্ট, 1 পোর্ট, ওয়াইফাই সব দিক থেকে আপনি কিন্তু একটা গিগাবিট কানেক্টিভিটি পাবেন। তো আপনারা যারা আমার AC23 এবং 21 এই দুইটা রাউটারের রিভিউ দেখছেন, তারা দেখছেন যে এই রাউটারের যে ম্যাক্সিমাম থ্রোপুট, অর্থাৎ ওই দুইটা রাউটারের যে ম্যাক্সিমাম থ্রোপুট 2100, এই রাউটারও কিন্তু সেম। ওই রাউটারও ছিল 300 Mbps-এর 2.4 GHz, এখানেও কিন্তু 300 Mbps-এর 2.4 GHz। ওগুলোতে ছিল 1733 Mbps-এর 5 GHz, এগুলোও তো কিন্তু 1733 Mbps-এর 5 GHz। সো ফ্রিকোয়েন্সির মধ্যে যে ব্যান্ডউইথের ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু AC23, 21 এবং কিউডির এই যে AC2100 এই তিনটা রাউটারে একদম সেম। এছাড়াও এই রাউটারে 4x4 মিমোর একটা আভাস পাওয়া যাচ্ছে। আপনারা এই পিকচারটা দেখেন, এখানে কিন্তু 4x4 মিমোর একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। বাট মিমোর যে অ্যাকচুয়াল ব্যাপারটা, এটা আপনি কখনোই ওইভাবে প্রমাণ করতে পারবেন না যে এই রাউটারের সঙ্গে অ্যাকচুয়ালি কতটা ডিভাইস ডাটা আদান প্রদান করতেছে সাইমালটেনিয়াসলি। আর ভিডিও শুরুতে যেটা বলতেছিলাম যে আপনার বাসায় যদি প্রচুর পরিমাণ ডিভাইস থাকে তাহলে এই রাউটারটা আপনার বেশ কাজে আসবে। বিষয়টা হচ্ছে ওয়াইফাইতে এত বড় ব্যান্ডউইথ থাকাতে যেটা হবে, আপনার ডিফারেন্ট টাইপের, অর্থাৎ ধরেন কমনলি বলতে গেলে যেসব মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি অথবা AIoTs আমরা ইউজ করি, এই ধরনের প্রচুর সংখ্যক ওয়্যারলেস ডিভাইসে একসঙ্গে এইচডি স্ট্রিমিং, 4K স্ট্রিমিং অথবা গেমিং করতে পারবেন। এছাড়াও গিগাবিট ল্যান পোর্টে কানেক্টেড পিসি এবং গেমিং কনসোল তো আছেই। সো বুঝতে পারতেছেন যে এতগুলো ডিভাইস আসলে হ্যান্ডেল করা চারটিখানিক কথা না।
সুতরাং এই রাউটারকে অবশ্যই মাল্টিটাস্কিংয়ে পারদর্শী হতে হবে, এবং যার জন্য দরকার হবে এই রাউটার একটি মাল্টিকোরের সিপিইউ অথবা প্রসেসর, যে নামেই ডাকেন। আর এই পারপাসটা সার্ভ করার জন্য এই রাউটারে ব্যবহার করা হয়েছে একটি ডুয়েল কোরের এসওসি, যেটা কিনা খুবই পরিচিত একটি এসওসি, মিডিয়াটেকের MT7621A, যেটার ক্লক স্পিড হচ্ছে 880 মেগাহার্জ। একটু মনে করে দেখেন, TP-Link-এর C6V3, Cudy WR2100 সহ আরও বেশ কিছু পপুলার রাউটারে কিন্তু এই মিডিয়াটেকের ডুয়েল কোরের এসওসিটা ইউজ করা হয়েছে। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা সিপিইউ, যদিও এটার ক্লক স্পিড কম, দ্যাট মিনস ডাটা প্রসেসিংয়ের হার কম হবে, বাট মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এই সিপিইউটার কোনো জুড়ি নাই। আর এখানে র্যাম হিসাবে ইউজ করা হয়েছে 128 MB এবং রোম হিসাবে থাকছে 16 MB। এক্ষেত্রে র্যাম এবং রোম অন্যান্য রাউটারগুলোর মতোই, বাট সিপিইউর যে ব্যাপারটা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এটা খুবই সিগনিফিক্যান্ট। এবার আসেন এই রাউটারের মধ্যে আর কি কি অপশন আছে, অর্থাৎ ফার্মওয়্যারে কি কি অপশন আছে যেটা কিনা আপনার এই মাল্টিটাস্কিংয়ের এক্সপিরিয়েন্স অথবা ইন্টারনেট চালানোর এক্সপিরিয়েন্সকে বেটার করতে সহায়তা করবে। ফার্স্ট অফ অল, এর ফার্মওয়্যারটা একেবারে ইউজার ফ্রেন্ডলি, খুবই ইজি এবং স্মুথ। সব কিছুই কেমন জানি চোখের সামনেই উপস্থিত, অপশনগুলো খুব বেশি একটা খোঁজাখুঁজি করা লাগে না। আর ওয়াইফাইয়ের বেসিক সেটিংসগুলোর পাশাপাশি আপনারা এখানে ম্যাক ফিল্টারিং, আইপি ম্যাক বাইন্ডিং, আইপি ফিল্টারিং, কোয়ালিটি অফ সার্ভিস, ওয়াইফাই টাইম শিডিউল, ডাইনামিক ডিএনএস এবং ইনবিল্ট ভিপিএন পেয়ে যাবেন। না হোয়াট নিড টু সি যে এই রাউটারে আসলে কতখানি সর্বোচ্চ ব্যান্ডউইথ দেওয়ার ক্ষমতা আছে, অর্থাৎ এখান থেকে আমরা ম্যাক্সিমাম থ্রুপুট কতখানি পাই। দেখেন, এটা একটা ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের রাউটার, এবং ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের মোবাইলে যে কমন হাইয়েস্ট ব্যান্ডউইথ ক্যাপাসিটি থাকে তা হচ্ছে 866 MBPS বা তারও কম। তবে আপনার মোবাইল ফোনে যদি ইকুইভ্যালেন্ট কোনো রিসিভার থাকে, অথবা পিসির বেলায় যদি আপনি AC 1750 অথবা AC 2100 বা তার চেয়েও বেশি এই ধরনের কোনো রিসিভার ইউজ করতে পারেন, তাহলে এই রাউটার থেকে আপনারা সর্বোচ্চ আউটপুটের সর্বোচ্চটা পাবেন। বাট ইন জেনারেলি আপনারা একটা ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের মোবাইল ফোন দিয়ে যেরকম সর্বোচ্চ 866 MBPS পাওয়া যায়, ওই রকমই পাবেন। তো এই ব্যাপারটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই, কারণ কথা হচ্ছে যে আপনি তো আর একা চালাবেন না, আপনার মতো আরও অনেকে কিন্তু এই রাউটার আন্ডারে চলবে, অনেকগুলো কাজ করবে তারা, অনেক ডিভাইস থাকবে, অনেক ধরনের ডিভাইস থাকবে, যেগুলোকে কিনা নিরবিচ্ছিন্নভাবে ব্যান্ডউইথ দেওয়ার জন্য এই রাউটারের মধ্যে এত বড় একটা ব্যান্ডউইথ দেওয়া আছে। সোজা কথা হচ্ছে, যত বড় ওয়াইডার ব্যান্ডউইথ থাকবে রাউটারে, তত বেশি ডিভাইস আপনি ইউজ করতে পারবেন। অ্যাজ ইফ আপনি আপনার আইএসপির কাছ থেকে যেরকম একটা বড় ব্যান্ডউইথ নিলে অনেক বেশি ডিভাইস চালাতে পারেন, অনেকগুলো ডিভাইস চালাতে পারেন এবং ডিভাইসগুলো দিয়ে অনেক বেশি কাজ করতে পারেন, রাউটারের ব্যান্ডউইথের বেলাতেও একই। রাউটারের ব্যান্ডউইথ যত বেশি থাকবে, আপনি এই বড় ব্যান্ডউইথ দিয়ে তত বেশি পরিমাণ ডিভাইস এবং তত বেশি পরিমাণ ডিভাইসে তত বেশি পরিমাণ কাজ করতে পারবেন। হাউএভার, এখন আমরা রাউটারের একদম কাছ থেকে 5 GHz-এর যে ম্যাক্সিমাম আউটপুট অর্থাৎ থ্রুপুট, সেটা আমরা পরিমাপ করব, এবং সেই সাথে আমরা রাউটার থেকে সর্বোচ্চ কত দূরে গেলে এইচডি স্ট্রিমিংটা অন্তত পক্ষে ভালোভাবে করা যায় সেটা বের করব। পরে একটা রেজাল্ট তো আসবে, এই রেজাল্ট দেখে আমরা এটা ডিভাইস ক্যাপাসিটি বের করার চেষ্টা করব। তো আমাদের মোবাইলটা এখন 5 GHz-এর সঙ্গে কানেক্টেড আছে। একদম বাম পাশে দেখেন আমাদের মোবাইল ফোন রাউটারের কাছ থেকে 866 MBPS-এর ব্যান্ডউইথের মধ্যে যে থ্রুপুট, সেই হিসাবে 579 MBPS পেয়েছে। আর এখানে পিং দেখেন 1 ms। আর ঠিক ডান পাশে দেখেন রাউটার থেকে 45 ফিট দূরে, মানে কম বেশি আপনি 2000 স্কোয়ার ফিট ধরে নিতে পারেন, তো এরকম দূর থেকে আমরা 5.3 MBPS-এর একটা থ্রুপুট পাচ্ছি। এবার আসেন এই রেজাল্টটাকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখেন, একদম ক্লোজ রেঞ্জে আমরা যে থ্রুপুট পাইছি সেটা হচ্ছে 579 MBPS, এবং এটা কিন্তু আউট অফ 866 MBPS অনলি। তার মানে এখনও কিন্তু আরও 866 MBPS হিসাবের বাইরে আছে। আর এই বাকি থাকা 866 MBPS ব্যান্ডউইথটাকে আমরা যদি হিসাবের মধ্যে ধরি, তাহলে এখান থেকে আমরা আরও কিন্তু 579 MBPS-এর থ্রুপুট পাবো। তাহলে সর্বমোট হিসাবটা হচ্ছে আমরা 1158 MBPS-এর একটা থ্রুপুট পাবো আউট অফ 1733 MBPS। এখন আমরা জানি যে প্রতিটা ডিভাইসে 4K স্ট্রিমিংয়ের জন্য আমাদের দরকার হবে প্রায় 20 MBPS, এইচডি স্ট্রিমিং মানে 1080p স্ট্রিমিংয়ের জন্য দরকার হবে 10 MBPS, আর গেমিংয়ের জন্য 10 to 15 MBPS। আর এই তিনটা কাজের জন্য প্রতিটা ডিভাইসের পেছনে অন অ্যান অ্যাভারেজ আমাদের মোটামুটি 15 MBPS-এর মতো খরচ হবে। এর কারণ হচ্ছে, এখন যে স্ট্রিমিং করতেছে সে হয়তো কিছুক্ষণ পরে গেমিং করবে, তার কিছুক্ষণ পরে সে হয়তো ডাউনলোডিং দিবে, তার কিছুক্ষণ পরে সে হয়তো বা 4K স্ট্রিমিং করবে, তার কিছুক্ষণ পরে হয়তো বা সে কিছু করবেই না। তো এই কারণে আমরা মোটামুটি প্রতিটা ডিভাইসের পিছনে 15 MBPS-এর একটা কানেক্টিভিটি ধরে রাখছি। এখন প্রতিটা ডিভাইসে যেহেতু 15 MBPS করে আমরা ধরছি, এই হিসাব করে আমরা দেখি এখন কতটা ডিভাইস আসলে এই রাউটারের যে থ্রুপুট আছে সেখানে কানেক্টেড করা যাবে, এবং এই থ্রুপুট দ্বারা
কতগুলো ডিভাইস আসলে একসাথে না হোক মোটামুটি আগে পিছে করে কতগুলো ডিভাইস চালানো সম্ভব। এখন দেখেন তাহলে যে ক্লোজ রেঞ্জ থেকে আমরা যে 1158 MBps এর থ্রুপুটটা ব্যবহার করতে পারবো, সেখানে প্রায় 75 থেকে 80টা ডিভাইস কানেক্টেড থাকতে পারবে এবং অপারেটেড হতে পারবে। বাট এদের মধ্যে আবার বেশ কয়েকটা ডিভাইস যদি কিছু না কিছু ডাউনলোড দেওয়া শুরু করে, তাহলে সেখানে প্রচুর ব্যান্ডউইথের স্পেস নষ্ট হবে। সো ডিভাইস ক্যাপাসিটিকে আপাতত আমরা কাটছাট করে 60 থেকে 65 এরকম একটা সংখ্যায় নামিয়ে নিয়ে আসি। যাই হোক, এটা হচ্ছে একদম রাউটারের ক্লোজ রেঞ্জে থেকে। তো এখন ক্লোজ রেঞ্জে থেকে তো আর সবাই চালাবে না, কেউ ক্লোজে থাকবে, কেউ মিড রেঞ্জে থাকবে, কেউ এজ অফ রেঞ্জে থাকবে। আর আমরা জানি যে রেঞ্জ বাড়লে থ্রুপুটটাও কমতে থাকে, থ্রুপুটের যে স্পেস সেটা ন্যারো হতে থাকে। সো সব মিলিয়ে লাস্ট অফ অল আপনি এই রাউটার থেকে প্রায় 40টা ডিভাইসের মতো ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের কাজ এবং বিভিন্ন ধরনের রেঞ্জ মিলিয়ে। এখন এই যে 40টার মতো ডিভাইস ক্যাপাসিটি আপনি যদি পান, তাহলে 4500 টাকা রাউটারের দাম। এই হিসাবে এটা কি জাস্টিফাইড নাকি ইনজাস্টিফাইড, এই জিনিসটা একটু আমাকে কমেন্ট করে জানাই দেন। এখন আর রাউটারে 2.4 GHz কিন্তু বাকি আছে, বাট ওইটারে আজকে ধরতেছি না, ওইটারে বাদ দিয়ে দিচ্ছি। ওখান থেকে আপনারা যা পাবেন সেটারে আপনি বোনাস হিসাবে ধরে নেন। তারপর আমরা 2000 স্কোয়ার ফিটের যে রেঞ্জটা পাইছি, ওইটার সঙ্গে আপনি আরও ধরেন 300 স্কোয়ার ফিট অ্যাড করে নিতে পারেন। যাই হোক, এই রাউটারটা কেনার পরে আপনি যদি দেখেন যে আপনার আরও একটু রেঞ্জ দরকার ছিল, আর একটু রেঞ্জ বাড়ানো দরকার, তো সেক্ষেত্রে একটা মেশ ফিচার এখানে ইনক্লুড করা আছে। আপনি চাইলে সেম মডেল অথবা এই ফিচার আছে এরকম যে কোনো মডেলের কিউডি রাউটার কিনে সহজে এই কাজটা করে নিতে পারবেন ফার্দার রেঞ্জকে এক্সটেন্ড করার জন্য। এছাড়াও গিগাবিট ল্যান্ড পোর্টের মাধ্যমে 4টা পিসি লাইক ডিভাইস ইজিলি চালাতে পারবেন উইদাউট ফেসিং এনি ঝুট ঝামেলা। কিন্তু দুনিয়াতে লিমিটেশন ছাড়া কোনো রাউটার নাই, এইটাও তার ব্যতিক্রম না। রাউটারের 5 GHz এর রেঞ্জ 1800 থেকে 2000 স্কোয়ার ফিটের মতো। তবে মনে রাখবেন আপনার বাসার প্যাটার্ন এবং ইন্টারফারেন্সের উপর ভিত্তি করে রেঞ্জ খানিকটা কম বেশি হতে পারে। তবে আই থিঙ্ক আর একটু যদি রেঞ্জ বেশি পাওয়া যাইতো তাহলে বেটার হইতো। কোয়ালিটি অফ সার্ভিসটা আর একটু রিচ করা যাইতো। প্যারেন্টাল কন্ট্রোলটাও আসলে কেবলমাত্র টাইম শিডিউলের মধ্যেই সীমাবদ্ধ। আর SSID সিকিউরিটি প্রোটোকলটা WPA2 এর বদলে 3 হলে বেটার হতো। এটা অবশ্য ফার্মওয়্যার আপডেট দিয়ে সলভ করা পসিবল। আর এই স্ট্যান্ডার্ডের রাউটারগুলোর মধ্যে আমরা বেশ কিছু সফটওয়্যার ফিচার দেখতে পাই যেগুলো কিনা এর যে ডিভাইস ক্যাপাসিটি অথবা ডিভাইস ম্যানেজমেন্ট সেগুলোকে সাহায্য করে। তো এই রাউটারের মধ্যে এই জিনিসটা আমি মিস করছি, বাট এইটাও কিন্তু আসলে একটা ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে, ছোট্ট একটা আপডেটের মাধ্যমে অ্যাড করা পসিবল। যেমন ঠিক এই মুহূর্তে আমার মনে পড়তেছে এয়ার টাইম ফেয়ারনেসের কথা। যাই হোক, থাকলে ভালো হইতো, বাট এই জিনিসটাও না ছোট্ট একটা ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে সলভ করা পসিবল, অ্যাড করা পসিবল। সো খেয়াল রাখবেন যে এই রাউটারটা হচ্ছে প্রচুর পরিমাণ ডিভাইসে প্রচুর পরিমাণ কাজ করার জন্য। বাট যারা আসলে রেঞ্জের দিকে কনসার্ন হবেন, অর্থাৎ যাদের রেঞ্জ মোটামুটি 2500 স্কোয়ার ফিটের উপরে লাগবে অথবা ধরেন 2000 স্কোয়ার ফিটের উপরে আপনাদের ভালো মতো রেঞ্জ লাগবে, তাহলে আপনারা অন্য রাউটারকে কনসিডার করবেন, এইটা না। দ্যাটস ইট। আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। শীঘ্রই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রিভিউতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।